নমস্কার বন্ধুরা, আমরা এবছর 14ই জুনে অনুষ্ঠিত ডব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিম পরীক্ষা তার পেপার নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা প্রথমে যে প্রশ্নটার দিকে যাব সেটা হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং কল্ড আরউইন অ্যান্ড গান্ধী দ্য টু মহাত্মাস? লর্ড আরউইন এবং গান্ধীকে দুই মহাত্মা এই নামে কে ভূষিত করেছিলেন? চারটে অপশান এখানে দেওয়া আছে: রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু, মীরাবেন। এর উত্তরটি হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু তিনি গান্ধী ইরউইন প্যাক্টের সময় 1931 সালে গান্ধীজি এবং লর্ড আরউইনকে দুই মহাত্মা নামে ভূষিত করেছিলেন। পরবর্তী প্রশ্নটায় আমরা চলে যাব। হুইচ ফুটবল ক্লাব ওন ফার্স্ট এডিশন অফ দ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025? ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 কোন ফুটবল ক্লাব জিতেছিল? চারটে অপশান দেওয়া আছে: চেলসি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। সঠিক উত্তরটা হচ্ছে চেলসি। চেলসি আমরা জানি যে লন্ডনের বিখ্যাত ক্লাব, যেটা 2025 সালে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছিল ফ্রান্সের বিখ্যাত ক্লাব পিএসজি বা প্যারিস সাঁজাকে 3-0 গোলে হারিয়ে। তাহলে সঠিক উত্তরটি হবে চেলসি। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। ফাইন্ড দ্য অড নাম্বার আউট। এখানে যেটা দেয়া আছে, প্রথম অপশান হচ্ছে 24, পরেরটা হচ্ছে 36, তারপরের সি 72 এবং ডি 168। এখানে সঠিক উত্তর হচ্ছে 36। কেন 36? তার কারণ হচ্ছে 36 ছাড়া আর বাকি তিনটি সংখ্যাই 24 দ্বারা বিভাজ্য। 24কে 3 দিয়ে গুণ করলে হয় 72, 24কে 7 দিয়ে গুণ করলে হয় 168। এই যুক্তিতে এখানে 36 একটি অড নাম্বার, তাই 36কে অড নাম্বার হিসেবে আউট করা যেতে পারে। 4 নম্বর প্রশ্নে চলে যাব। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সে এই প্রশ্নটা এসছে এর আগেও। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইজ প্রাইমারিলি আ পার্টনারশিপ বিটুইন। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কাদের মধ্যে পার্টনারশিপ তৈরি হয়? এ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, বি হচ্ছে লোকাল কমিউনিটি, সি লোকাল কমিউনিটি অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট, সি হচ্ছে এনজিওস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সিস, ডি হচ্ছে প্রাইভেট কর্পোরেশন অ্যান্ড ট্রাইবাল কমিউনিটিস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে লোকাল কমিউনিটিস অ্যান্ড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে যেটা কমিউনিটি বেসড গভর্নমেন্ট forest governance system in India that encourages villagers and the forest department to work together to conserve, regenerate and sustainably use forest resources. এইখানে যেটা হয় যে লোকাল কমিউনিটি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে এই পার্টনারশিপের মাধ্যমে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তৈরি হয়। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা আরেকটু জেনে নেব। এখানে আমরা প্রথমেই দেখছি যে আরাবাড়ি প্রজেক্ট নিয়ে একটি ছবি আছে। এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং আরাবাড়ি প্রজেক্ট নিয়ে আমরা পরের স্লাইডে একটু জানব। 1972 সালে আরাবাড়ি ফরেস্ট রেঞ্জ, যেটা পশ্চিম মেদিনীপুরে, সেখানে এই আরাবাড়ি মুভমেন্ট চালু হয়েছিল। আরাবাড়ি মুভমেন্ট এর লিড করেছিলেন মিস্টার অজিত কুমার ব্যানার্জি, যিনি একজন ফরেস্ট অফিসার ছিলেন। এই আরাবাড়ি মুভমেন্টের মেন উদ্দেশ্য ছিল যে ওখানের জঙ্গলগুলোকে বাঁচানো, শাল জঙ্গল মূলত, সেগুলো বাঁচানো, তার এখানকার লোকাল কমিউনিটির সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট পার্টনারশিপ করে সেখানে শাল জঙ্গলগুলো বাঁচিয়েছিল। এবং এই আরাবাড়ি মুভমেন্টের মাধ্যমেই ফরেস্ট প্রোটেকশন কমিটি তৈরি হয়, যেগুলো লোকাল কমিউনিটিকে নিয়ে তৈরি হয়, যেগুলো মানে ওখানকার শাল জঙ্গলের ইললিগাল ফেলিং এবং গ্রেজিং আটকে ছিল। এই আরাবাড়ি মুভমেন্টের ফলে পরবর্তীকালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তৈরি হয় এবং ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988-তে এটি ইনক্লুড করা হয়। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরাবাড়ি মুভমেন্ট নিয়েও প্রশ্ন আসে এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন আসে। তাহলে লোকাল কমিউনিটি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এই দুয়ের পার্টনারশিপের মাধ্যমেই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তৈরি হয়। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। 2026-27 সেন্সাস অফ ইন্ডিয়া represents a significant milestone as it is the country's first
তাহলে 2026-27 সেন্সাস অফ ইন্ডিয়ায় কেন গুরুত্বপূর্ণ মাইলস্টোনের উপস্থাপনা করে? কারণ এটা কান্ট্রিজ ফার্স্ট, মানে দেশের প্রথম কোন অপশানটি মানে এখানে হবে। এ হচ্ছে ফুললি কন্ডাক্টেড থ্রু ডোর টু ডোর ম্যানুয়াল এনুমারেশন। বি হচ্ছে ডিজিটাল পেপারলেস সেন্সাস ইউজিং ইলেকট্রনিক ডেটা কালেকশন মেথডস। সি হচ্ছে সেন্সাস কন্ডাক্টেড অনলি থ্রু পোস্টাল কোশ্চেনারিজ উইদাউট ফিল্ড ওয়ার্কার্স। ডি হচ্ছে সেন্সাস লিমিটেড টু আরবান এরিয়াস ইউজিং স্যাটেলাইট ইমাজারি অনলি। এখানে আনসার হবে ডিজিটাল পেপারলেস সেন্সাস ইউজিং ইলেকট্রনিক ডেটা কালেকশন মেথডস। এখানে বলে রাখা খুব দরকার যে 2026 এবং 27 সেন্সাস কিন্তু প্রথম ইন্ডিয়ার ডিজিটাল সেন্সাস। এখানে একদম পেপারলেস, কোনো কাগজ ব্যবহার করা হবে না এবং এটি সম্পূর্ণ ডিজিটাল পেপারলেস ওয়েতে হবে, অ্যাপের মাধ্যমে হবে, যে অ্যাপের মাধ্যমে এনুমারেটাররা বাড়ি বাড়ি গিয়ে সেন্সাসের কাজটা কমপ্লিট করবেন। এইটা হচ্ছে কিন্তু একমাত্র এখানে ইউনিক এই অপশানটা, যে ডিজিটাল পেপারলেস সেন্সাস, এটাই উত্তর হবে। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। দ্য ইয়ার 2026 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য ইউনাইটেড নেশন অ্যাজ দ্য ইয়ার অফ। ইউনাইটেড নেশনের দ্বারা 2026কে কিসের বছর ঘোষণা করা হয়েছে? এটার 4খানা অপশান আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার্স, মানে মহিলা কৃষকদের জন্য এই বছরটাকে ঘোষণা করা হয়েছে। ঘোষণা কে করেছে? ইউনাইটেড নেশন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে চলে যাই। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং একই সাথে এটি একটি সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড প্রশ্ন। ফিনল্যান্ড হ্যাজ স্টার্টেড আ পার্মানেন্ট ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি ফর স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল হোয়ার ইট ইজ সিচুয়েটেড। তাহলে স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল মানে পারমাণবিক চুল্লি থেকে যে বিদ্যুতের পারমাণবিক চুল্লি থেকে যে পারমাণবিক বস্তুর যে অবশেষ তৈরি হয়, সেই পারমাণবিক অবশেষ যেগুলো তেজস্ক্রিয় হয়, যেগুলো ক্ষতিকর হয়, সেই নিউক্লিয়ার ফুয়েল বা পারমাণবিক অবশেষ সেগুলোকে রিপোজিটরি মানে সেগুলোকে জমা রাখার জন্য, পার্মানেন্টলি জমা রাখার জন্য বা পার্মানেন্টলি সেটাকে আমরা ডিসপোজাল করার জন্য কোন জায়গায় মানে ফিনল্যান্ডের কোথায় এই রিপোজিটরিটা চালু হয়েছে, এই প্রশ্নটা করেছে। এর 4খানা অপশান দেওয়া হয়েছে, অপশানগুলো আমরা একটু দেখে নিই। ইট ইজ নিয়ার দ্য ওলকিলুওটো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন দ্য ওয়েস্ট কোস্ট অফ ফিনল্যান্ড। অপশান বি হচ্ছে ইট ইজ ইন নর্থ পোল নিয়ার স্ভালবার্ড আর্কিপেলাগো। ইট ইজ নিয়ার ক্যাপিটাল সিটি হেলসিঙ্কি জাস্ট অ্যাডজাসেন্ট টু সুওমেনলিনা ফোর্ট্রেস ইন ফিনল্যান্ড, অ্যান্ড ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইট ইজ নিয়ার দ্য ওলকিলুওটো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন দ্য ওয়েস্ট কোস্ট অফ ফিনল্যান্ড। তাহলে এখানে ফিনল্যান্ড কিন্তু পৃথিবীর প্রথম দেশ যে একটা পার্মানেন্ট ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি ফর দ্য ডিসপোজাল অফ স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল বানিয়েছে। এর প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড কিন্তু এই যে তেজস্ক্রিয় অবশেষকে ডিসপোজাল করার জন্য একটা ব্যবস্থা রেখেছে এবং রিপোজিটারির নাম হচ্ছে অঙ্কালো। এটা হচ্ছে ওলকিলুওটো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে অবস্থিত। এটা মাটির তলায় প্রায় 450 মিটার গভীরে আছে এবং এটা যে স্টেবল বেড রক তার মধ্যেই এই রিপোজিটরিটা তৈরি করেছে। এইটা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বা তেজস্ক্রিয় বজ্র পদার্থ রাখার জন্য এই রিপোজিটরিটা ফিনল্যান্ড খুলেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেহেতু এটা পৃথিবীর প্রথম তেজস্ক্রিয় বজ্র রাখার জন্য রিপোজিটরি। এটা একটা এআই জেনারেটেড ইমেজ, যেটা ওই ওলকিলুওটো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং সেই অনকালো রিপোজিটরির ছবি দেওয়া হয়েছে। এটা দেখলে একটুখানি বোঝা যাবে। এবার আমরা 8 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ লোকেটেড ক্লোজেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার। তাহলে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি শহর কোনটা? এখানে 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে দুর্গাপুর, বহরমপুর, কৃষ্ণনগর এবং চন্দননগর। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা হবে কৃষ্ণনগর। এখানে একটা জিনিস বলা দরকার যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা হচ্ছে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর
এটা পশ্চিমবঙ্গে সাধারণত 5টি জেলার ওপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এর মধ্যে কৃষ্ণনগর নদিয়ায় পড়ে। এই প্রশ্নটি, যেটা উত্তর কৃষ্ণনগর, সেটা কিন্তু নদিয়া জেলার মধ্যে পড়ে। এর পরের প্রশ্নে চলে যাব, 9 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ ইসরায়েলস মিসাইল ডিফেন্স সিস্টেম? তাহলে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমের মধ্যে এই 4টে অপশানের কোনটা পার্ট নয় সেইটা জিজ্ঞাসা করা হয়েছে। অপশান এ হচ্ছে আয়রন ডোম, অপশান বি হচ্ছে থার্ড, অপশান সি হচ্ছে ডেভিড স্লিং এবং অপশান ডি হচ্ছে টোমাহক। এখানে বলে রাখা দরকার যে মিসাইল ডিফেন্স সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যেটি বাইরের দেশ থেকে আসা শত্রু মিসাইলকে ঠেকানোর জন্য ব্যবহার করা হয়। আয়রন ডোম একটি মিসাইল ডিফেন্স সিস্টেম, থার্ড একটি আমেরিকার দ্বারা তৈরি মিসাইল ডিফেন্স সিস্টেম, ডেভিড স্লিং সেটাও কিন্তু মিসাইল ডিফেন্স সিস্টেম। এই তিনটি কিন্তু এই মুহূর্তে ইসরায়েলে আছে। এবং কিন্তু টোমাহক, যেটা 4 নম্বর অপশন, টোমাহক কিন্তু একটি সাবসনিক লং রেঞ্জ ক্রুজ মিসাইল। মানে টোমাহক কিন্তু কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম নয়, টোমাহক হচ্ছে নিজেই একটি মিসাইল। এই টোমাহক মিসাইল কিন্তু ইউএসের দ্বারা তৈরি করা মিসাইল, যেটা বর্তমানে ইসরায়েলকে দেয়া আছে তার শত্রুকে ঠেকানোর জন্য। কিন্তু টোমাহক নিজে একটি মিসাইল ডিফেন্স সিস্টেম নয়। আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাব। আ ফোটন অফ ফ্রিকোয়েন্সি 50 হার্জ পজেসেস ড্যাশ জুল এনার্জি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা আছে। সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। এখানে বলা হচ্ছে যে প্রশ্নটা বাংলায় করলে দাঁড়ায় যে 50 হার্জ ফ্রিকোয়েন্সির একটি ফোটনের কতটা জুল এনার্জি থাকে। এটা 4টে অপশান দেওয়া আছে। এই 4টে অপশানের মধ্যে আমরা দেখছি যে অপশান নম্বর এ 50H এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা দেখে নিই এটা কিভাবে হলো। এই অঙ্কটি করার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে, পদার্থবিদ্যায় যাকে বলা হয় প্ল্যাঙ্ক আইনস্টাইন রিলেশন। প্ল্যাঙ্ক আইনস্টাইন রিলেশন বলছে যে একটি ফোটনের এনার্জি ইজ গিভেন বাই E ইকুয়ালস HF বা H নিউ। এখানে E হচ্ছে এনার্জি, H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত, যেটা তলায় দেওয়া আছে 6.62 × 10⁻³ জুল সেকেন্ড। আমরা এত জটিলতায় না গেলেও এটুকু বুঝতে পারছি যে E ইকুয়ালস HF। এখানে F হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই Fকে অনেক সময় নিউ দিয়েও প্রকাশ করা হয়। অঙ্কে দেওয়া আছে যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তাহলে E ইকুয়ালস H × 50, তাহলে E ইকুয়ালস 58 জুল। এই অঙ্কটি করলে 50H জুল এই উত্তরটি পাওয়া যায়। তাহলে অপশান এ এটি একটি রাইট আনসার। 11 নম্বর প্রশ্নে চলে যাব। ইফ অ্যাপেলস ইজ রিটেন অ্যাজ BORJHP দেন হাউ শ্যাল ব্যানানা বি রিটেন অ্যাজ? অ্যাপেলসকে যদি এইভাবে লেখা হয় BORJHP, তাহলে ব্যানানাকে লিখলে কি উত্তর দাঁড়াবে? এর সঠিক উত্তর হচ্ছে এ, মানে CZPYQX। কিন্তু এ কিভাবে হলো সেটা আমরা একটু পরের স্লাইডে ব্যাখ্যাটা দেখে নেব। পরের স্লাইডে আমরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে যে অ্যাপেলসের যে লেটারগুলোর সাথে প্রথম লেটার এ, তার সাথে পরের লেটারে চলে যাওয়া হয়েছে, মানে +1 করলে পরের লেটারে যাওয়া হয়েছে বি। এর পরের লেটার অ্যাপেলসের হচ্ছে পির সাথে -1, তাহলে হয়েছে ও। মানে প্রথম ক্ষেত্রে অ্যাপেলসের লেটার এর পরের লেটারকে বি ধরা হয়েছে, তারপরে পি এর থেকে একটা লেটার আগিয়ে ধরা হয়েছে, মানে ও আগের লেটারটা ধরা হয়েছে, তাহলে সেই হিসেবে -1 হিসেবে প্রকাশ করা হয়েছে। অ্যাপেলসের তারপরের লেটার 3 নম্বর লেটার হচ্ছে পি, সেখানে আবার +2 মানে দুটো লেটার পরের লেটার ধরা হয়েছে, PQR, আরকে ধরা হয়েছে, তাহলে BOR হলো। অ্যাপেলসের 4 নম্বর লেটার হচ্ছে এল, সেখান থেকে -2 মানে দুটো লেটার আগে ধরা হয়েছে, তাহলে সেক্ষেত্রে যে ছদ্ম কোডটি ব্যবহার করা হয়েছে, সিউডো কোডটি, সেখানে হয়েছে এল হয়ে গেছে জে। একইভাবে ই আর এস হয়ে গেছে ক্রমাগত +3 এবং -3 হয়ে এইচ এবং পি ধরে। তাহলে অ্যাপেলসের যে সিউডো কোডটা হয়েছে সেটা হচ্ছে
BORJHP। সেই একই থিওরি যদি ধরে আমরা ব্যানানাকে করতে চাই, তাহলে BANANA প্রথমে +1 যোগ করব, তারপরে -1, তারপরে +2, তারপরে -2, তারপরে +3, তারপরে -3। তাহলে ব্যানানার ক্ষেত্রে হচ্ছে বি এর পর +1 মানে পরের লেটার হচ্ছে সি হবে, পরের বানানার তার পরের লেটার হচ্ছে এর আগের লেটার -1 করলে আগের লেটার হয় জেড, যেহেতু অ্যালফাবেটিক্যালি হচ্ছে সব প্রথম শব্দ, এই প্রথম বর্ণ লেটার, তাই তার আগের লেটার হচ্ছে জেড। 3 নম্বর লেটার এনকে সাথে +2, এর সাথে +2 মানে দুটো লেটার পরে পি হবে, তেমনভাবেই তার পরের লেটার এর আবার -2 হলে হয়ে যাবে ওয়াই মানে ZY, তারপরের লেটার আবার এর সাথে +3 মানে 3 নম্বর লেটার কিউ হবে, এবং এর থেকে -3 মানে 3টে লেটার আগের লেটার ধরলে হবে এক্স, তাহলে সঠিক আনসার হবে CZPYQX। এইভাবে যদি আমরা ফর্মুলা ইউজ করে করি তাহলে বুঝতে পারবো যে উত্তরটা কেন CZPYQX হলো। আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ 2, 6, 12, 20। 2, 6, 12 এবং 20 এই চারটে সংখ্যাকে সিরিজে দেওয়া আছে। বলা হয়েছে 5 নম্বর সংখ্যাটি কি হবে। অপশান এ 28, অপশান বি 30, অপশান সি 32, অপশান ডি 36। এখানে রাইট আনসার বলছে 30। দেখা যাক কেমনভাবে 30 হলো, সেটার আমরা একটা ব্যাখ্যা পাশে দিয়েছি। আমরা যদি দেখি যে দুইয়ের পরে সংখ্যাটি হচ্ছে 6, তাহলে 2-এর সাথে 4 যোগ করলে হবে 6, 6-এর সাথে আবার 6 যোগ করলে হবে 12, 12-র সাথে আবার 8 যোগ করলে হবে 20, 20-র সাথে আবার 10 যোগ করলে হবে 30। তাহলে আমরা যদি দেখি যে 2-এর পরে 6 হয়েছে, 6-এর পরে 12 হয়েছে, 12-র পর 20 হয়েছে, তাহলে প্রথমে 4 যোগ হয়েছে, তারপরে 4-এর সাথে 2 যোগ করলে 6 যোগ হয়েছে, তারপরে 12 থেকে যখন 20 হয়েছে তখন সেখানে 8 যোগ হয়েছে, তাহলে 4, 6, 8। তাহলে প্রতি ক্ষেত্রে যে বেড়ে যাওয়া সংখ্যাটা সেটা 2 করে বেড়ে গেছে, অ্যাড হয়েছে আরও 2, মানে প্রথম ক্ষেত্রে যদি 4 যোগ হয় তাহলে পরের ক্ষেত্রে সেটা 6 যোগ হয়েছে, তারপরে 8 যোগ হয়েছে। তো একইভাবে যদি ধরি তাহলে আরও 2 যদি বেড়ে যায় তাহলে 20-র পরে 10 যোগ হওয়া উচিত, তাহলে হওয়া উচিত 30। 20 যোগ 10 30, তাই আনসার হচ্ছে 30। এরপরে আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ সার্কুলেটেড অ্যাজ সিম্বলস বাই দ্য রিবেলস ডিউরিং দ্য রিভল্ট অফ 1857। 1857 সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীদের দ্বারা ব্যবহৃত সিম্বল কোনটি ছিল, চিহ্ন। এখানে 4টি অপশান দেওয়া আছে। শোর্ড মানে তলোয়ার, চাপাটি মানে রুটি, স্কার্ফ মানে গলায় দেওয়া কাপড়, এবং কয়েন্স মানে হচ্ছে পয়সা বা মুদ্রা। এখানে সঠিক উত্তরটি হলো চাপাটি। তাহলে চাপাটি ব্যবহার করা হয়েছিল 1857 মহাবিদ্রোহের সময় সিক্রেট সিম্বল হিসেবে। এরপরে 14 নম্বর প্রশ্নে চলে যাব। গোল্ডেন কোয়াড্রিল্যাটারালিজম, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার প্রিলিমস এবং মেন্সে এসছে। আমরা দেখে নিই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কী জিনিস। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কী জিনিস সেটা দেওয়ার জন্য মানে সঠিক উত্তর হচ্ছে আনসার এ, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল সম্পর্কে আমরা একটু পরের স্লাইডে ব্যাখ্যায় চলে যাব। দেখুন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট হাইওয়ে নেটওয়ার্ক কানেক্টিং দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তাহলে 4টে বড় বড় শহর ভারতবর্ষের দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে কানেক্ট করার জন্য এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হচ্ছে ভারতের সবথেকে বড় হাইওয়ে নেটওয়ার্ক। এটা 2001 সালে লঞ্চড হয়েছিল ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বারা। তৎকালীন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছিল এবং এর লেন্থ ছিল 5846 কিলোমিটার। এটার কি পারপাস ছিল বা কী উদ্দেশ্যে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজের শুরু করা হয়েছিল, তখন এটার আসল উদ্দেশ্য ছিল টু ইমপ্রুভ দ্য কানেক্টিভিটি
রিডিউস ট্রাভেল টাইম অ্যান্ড প্রমোট ট্রেড অ্যান্ড ইকোনমিক গ্রোথ। যে চারটে বড় শহরকে জোড়ার জন্য যাতে ভালো বড় হাইওয়ে বা রাস্তা তৈরি হয়, উন্নত পরিকাঠামোর রাস্তা তৈরি হয়, তার জন্যই কিন্তু এই সোনালী চতুর্ভুজের এই স্কিমটির বা প্রজেক্টটি চালু করা হয়েছিল। এরপর আমরা 15 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ অর্গানাইজেশন লঞ্চড দ্য নেভার অ্যালোন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ? নেভার অ্যালোন নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ কোন অর্গানাইজেশন সৃষ্টি করেছে বা কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে? আমরা চারটি অপশান হচ্ছে এইমস নিউ দিল্লি, বি হচ্ছে ডিআরডিও, সি অপশান হচ্ছে আইআইটি ম্যাড্রাস, অপশান ডি হচ্ছে নীতি আয়োগ। এর সঠিক উত্তরটি হচ্ছে এইমস নিউ দিল্লি। তাহলে নেভার অ্যালোন হচ্ছে একটা এআই পাওয়ার্ড মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্ল্যাটফর্ম, একটা এআই পাওয়ার্ড অ্যাপ, একটা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা প্ল্যাটফর্ম, যেটা এইমস নিউ দিল্লি এটিকে তৈরি করেছে। এটার আসল উদ্দেশ্য হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখা এবং সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যা প্রবণতা, এই যে আত্মহত্যার চেষ্টা করা বা আত্মহত্যা প্রবণ মানুষকে সাহায্য করার জন্য, যাতে তিনি আত্মহত্যা না করেন বা এই ধরনের পদক্ষেপ না নেন, তার জন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অপশান এই প্রশ্ন 16, ইন হুইচ কান্ট্রি ডিড সুভাষ চন্দ্র বোস এস্টাবলিশ দ্য আজাদ হিন্দ রেডিও ব্রডকাস্টিং স্টেশন? তা নেতাজি সুভাষচন্দ্র বোস কোন দেশে আজাদ হিন্দ রেডিও ব্রডকাস্টিং স্টেশন চালু করেছিলেন? এর চারটি অপশান আছে। অপশান এ অস্ট্রিয়া, অপশান বি জাপান, অপশান সি জার্মানি, অপশান ডি রাশিয়া। এর সঠিক উত্তর হচ্ছে জার্মানি। আজাদ হিন্দ রেডিও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস 1942 সালে প্রথম জার্মানিতে শুরু করেছিলেন। এটা পরে সিঙ্গাপুর বা রেঙ্গুনের হেডকোয়ার্টারটা শিফট হয়ে যায়। এরপর আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, এটি প্রেসিডেন্ট কে ছিলেন? এর চারটে অপশান আছে, উপালি, আনন্দ মহাকাশপ এবং মোগালিপুত্র টিসা। এখানের সঠিক উত্তরটা হচ্ছে মহাকাশপ। আমরা প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে একটু পরবর্তী স্লাইডে জেনে নেব। প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? রাজগৃহে। এটা 483 বিসি, 483 বিসি মানে খ্রিস্ট জন্মের 483 বছর আগে এটি অনুষ্ঠিত হয়েছিল, শর্টলি আফটার দ্য ডেথ অফ দ্য গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের মৃত্যু হওয়ার অল্প কিছুদিনের মধ্যে এই বুদ্ধিস্ট কাউন্সিলটি অনুষ্ঠিত হয়েছিল। এটার ভেন্যু বা অনুষ্ঠানের স্থানটি ছিল সপ্তপর্ণী কেভ, এটা রাজগৃহে। এটার প্যাট্রন বা যে রাজা পৃষ্ঠপোষক ছিলেন তিনি ছিলেন অজাতশত্রু। এটার প্রেসিডেন্ট ছিলেন মহাকশ্যপ, যেটা আমাদের প্রশ্নে এসছে। এটার উদ্দেশ্য কী ছিল? প্রধান উদ্দেশ্য বা মেন পারপাস ছিল টু প্রিজার্ভ অ্যান্ড কম্পাইল দ্য টিচিংস অফ বুদ্ধা, মানে গৌতম বুদ্ধের যে শিক্ষা ছিল, গৌতম বুদ্ধের যে নীতি ছিল, যে আদর্শ ছিল এবং যে যে উপদেশ তিনি দিয়েছিলেন সেইগুলোকে একটি জায়গায় প্রিজার্ভ করা, সেটাই ছিল এই কাউন্সিলের প্রধান উদ্দেশ্য। এই কাউন্সিলের মাধ্যমে বিনয় পিটক এবং সুত্ত পিটক রিসাইটেশন করা হয়, উপালি এবং আনন্দ করেন। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিবার না হলেও খুব ঘন ঘন এটি প্রশ্নটি পরীক্ষায় আসে। 18 নম্বর প্রশ্নে চলে যাব। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন। ইফ পুনাম while selling 2 goats at the same price makes a profit of 10% on one goat and suffers a loss of 10% on the other, মানে পুনাম দুটি ছাগল বিক্রি করলো, একটাতে 10% লস করলো এবং অন্যটায় 10% প্রফিট করলো, মানে লাভ করলো। তাহলে সে চারটে অপশান দেওয়া আছে। শি মেক্স নো প্রফিট অ্যান্ড নো লস, তাহলে কি সে কোনো প্রফিট বা কোনো লসই করলো না, মানে কোনো লাভ বা কোনো লোকসানই তার হলো না? নাকি অপশান বি, সে 1% প্রফিট করলো? নাকি অপশান সি, সে 1% লস করলো? নাকি সে অপশান ডি, সে 2% লস করলো? এখানে বলে রাখা দরকার, এখানে সঠিক উত্তর হবে
সে 1% লস করলো। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন। যদি কোনো ব্যক্তি দুটি জিনিস বিক্রি করেন এবং তিনি যথাক্রমে প্রথমটায় 10% লাভ করেন এবং পরেরটায় 10% ক্ষতি করেন, তাহলে সেক্ষেত্রে কিভাবে অঙ্কটা করতে হবে সেটি একটি নিচের ছোট্ট ফর্মুলায় দেয়া আছে। এক্ষেত্রে সবসময় তিনি 10 স্কোয়ার বাই 100%, মানে 100/100%, মানে 1% তিনি লস করবেন। যদি কোনো ব্যক্তি দুটি জিনিস একই পার্সেন্টেজে প্রফিট করেন এবং একই পার্সেন্টেজে লস করেন, যেটা এখানে 10% দেওয়া আছে, 10% লাভ এবং 10% ক্ষতি, তাহলে কিন্তু টোটাল তিনি সবসময় ক্ষতিই করবেন। এটা মাথায় রাখতে হবে, সেখানে লাভের কোনো ব্যাপারই নেই। আবারও বলছি, তিনি টোটালি ক্ষতিই করবেন এবং ক্ষতির শতাংশটা কত হবে সেটি নিচে ব্যাখ্যা দেওয়া আছে। সেক্ষেত্রে যেহেতু 10% তিনি লাভ এবং ক্ষতি করেছেন, তাহলে টোটাল ক্ষতি হবে ওনার 10 স্কোয়ার বাই 100%, মানে 100/100%, তাহলে সমান সমান কাটাকুটি করে হয় 1%, মানে তিনি 1% পুরো বিক্রিটার ওপর তিনি ক্ষতি করলেন। এটি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অফিসার্স অফ দ্য আজাদ হিন্দ ফৌজ ডিড নট ফেস দ্য ফেমাস রেড ফোর্ট ট্রায়াল? লালকেল্লার যে ট্রায়াল হয়েছিল সেটি নিচের কোন অফিসার আজাদ হিন্দ ফৌজের তিনি এটা ফেস করেননি? এখানে 4টে অপশান দেওয়া আছে। অপশান এ প্রেম সাহগাল, অপশান বি মোহন সিং, অপশান সি শাহনাজ খান এবং অপশান ডি গুরবক্স সিং ধিলো। এখানে সঠিক উত্তর হবে মোহন সিং। রেড ফোর্ট ট্রায়াল 1945 সালে হয় লালকেল্লায়, যেখানে মেনলি আজাদ হিন্দ ফৌজের 3জন অফিসার প্রেম সাহগাল, শাহনওয়াজ খান এবং গুরবক্স সিং ধিলোন ফেস করেছিলেন। ক্যাপ্টেন মোহন সিং, যিনি আইএনের ফাউন্ডার ছিলেন, তিনি কিন্তু এটি ফেস করেননি। এবার চলে যাই প্রশ্ন নম্বর 20-তে, যেটি বলছে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ কারেন্টলি অ্যাভেলেবল কমার্শিয়াল সোলার সেলস? বাণিজ্যিক যে সৌর কোষগুলো বিক্রি করা হয় বা পাওয়া যায় বাজারে, সেগুলোর সাধারণত এফিসিয়েন্সি কত পার্সেন্ট থাকে? এটা 4টে অপশান দেওয়া আছে। অপশান এ 0 to 5%, অপশান বি 15-20%, অপশান সি 30-40% এবং অপশান ডি 80-90%। এটি সঠিক উত্তর হচ্ছে 15-20%। সাধারণত বাণিজ্যিক যে সৌর কোষগুলো বিক্রি করা হয়, সোলার সেলগুলো বিক্রি করা হয় বা বাজারে পাওয়া যায়, সেগুলোর এফিসিয়েন্সি 15-20%-এর মধ্যে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 15-20%। তাহলে এই হলো আমাদের WBCS প্রিলিম 2024-এর 20টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। এর পরবর্তী ভিডিওয়ে বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।